সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমাদের মাধ্যমিক র্যাপিড রিভিশন 2025 এর থার্ড ভিডিও, অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টারের সেকেন্ড পার্ট আমরা আজকে রিভিশন করব। তো এবার ফার্স্ট যেই পার্টটা ছিল সেই পার্টটাতে আমরা যে জিনিসগুলো বুঝেছিলাম সেটা একবার বলে দিই। ফার্স্ট চ্যাপ্টারে আমরা দেখেছিলাম যে কোষের মধ্যে কি কি অঙ্গাণু উপস্থিত থাকে, কোষ বিভাজন কি করে হয়, সেই বিভাজন প্রক্রিয়া কত প্রকারের, তারপরে ক্রোমোজোম দেখতে কিরকম হয়, ক্রোমোজোমের মধ্যে কি কি উপাদান উপস্থিত থাকে, ক্রোমোজোম কত প্রকারের হয়, সেই সমস্ত কিছু আমরা ডিটেলসে আগের ভিডিওতে জেনেছিলাম। আজকের ভিডিওতে আমরা জানবো যে উদ্ভিদের জনন প্রক্রিয়া কত ধরনের হয়, কিভাবে জনন প্রক্রিয়া সম্পন্ন হয়, নিষেক কাকে বলে, তারপরে পরাগ মিলন কাকে বলে, পরাগ মিলন কত প্রকারের হয় এবং কি করে সম্পন্ন হয় সেটা জানবো। আর জানবো একদম শেষে বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে, মানে মানুষের বৃদ্ধি এবং বিকাশ কি করে ঘটছে সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা নিয়ে রাখবো। কারণ এখান থেকে বড় প্রশ্ন সেরকম আসে না, আসলে ছোট প্রশ্নই আসবে, 2 মার্কসের কোয়েশ্চেনই আসবে। বড় প্রশ্নের জন্য এখানে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে, এক হচ্ছে জনন আর এক হচ্ছে পরাগ মিলনের জায়গা থেকে বড় প্রশ্ন আসতে পারে, 5 নম্বরের আসতে পারে, অথবা যদি 10 মার্কসের প্রশ্ন আসে তাহলে সেখানে ভেঙে ভেঙে পার্ট ওয়াইজ দিতে পারে। ঠিক আছে, তাহলে প্রথম টপিক জনন দিয়ে শুরু করা যাক আজকের চ্যাপ্টার। জনন, আমরা জনন বলতে কি বুঝি, মানে যখন একটা জীব তার বংশ বিস্তার করছে তাকে আমরা যেই প্রক্রিয়াতে করছে তাকে আমরা জনন বলছি, তাই তো। এবার এই জনন প্রক্রিয়া কত প্রকারের হয় সেটা আমরা জানবো। জনন কিন্তু মূলত দুভাবে হয়, একটা হচ্ছে অযৌন জনন, একটা হচ্ছে যৌন জনন। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আগে আমি এটা মুছে। তাহলে এবার আসবো যে জনন কত প্রকার। জনন মূলত 2 প্রকার, একটা হচ্ছে যৌন জনন আর একটা হচ্ছে অযৌন জনন। এবার যৌন জনন এবং অযৌন জনন কি করে ঘটছে বা এর সংজ্ঞা কি সেটা বলবো, আগে এটা লিখে নিব। তাহলে জনন আমরা 2 প্রকার পাচ্ছি, একটা পাচ্ছি আমরা যৌন জনন, একটা পাচ্ছি অযৌন জনন। এবার জিজ্ঞাসা করবে যে যৌন জনন কি বা যৌন জনন কাকে বলে। যৌন জনন হচ্ছে যখন একটা স্ত্রী গ্যামেট আর একটা পুংগ্যামেটের যখন সরাসরি মিলন ঘটে, তখন যখন জনিত্রী থেকে একটা অপত্যের সৃষ্টি হয় তখন তাকে আমরা বলবো যৌন জনন। এখানে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের কিন্তু মিলন ঘটছে, তাই একে আমরা যৌন জনন বলছি। এবার যৌন জননের উদাহরণের মধ্যে কারা কারা পড়বে, মানে কাদের কাদের মধ্যে আমরা যৌন জনন মূলত দেখতে পাই সেটা দেখি। যৌন জনন আমরা মূলত দেখতে পাই 1 নম্বর প্রাণী, যে কোনো স্তন্যপায়ী প্রাণী, ঠিক আছে, যেমন মাছেদের মধ্যে দেখতে পাই, ব্যাঙে দেখতে পাই, সরীসৃপে দেখতে পাই, চারে লিখবো যে কোনো রকম স্তন্যপায়ী প্রাণীর মধ্যে আমরা যৌন জনন লক্ষ্য করতে পারি। এটা গেল যৌন জনন। এবার আসবো অযৌন জননে। অযৌন জনন আমরা কার মধ্যে দেখতে পাবো, অযৌন জননটা অ্যাকচুয়ালি কি। অযৌন জনন হচ্ছে এমন একটা জনন প্রক্রিয়া যেখানে কিন্তু সরাসরি পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট উপস্থিত থাকে না, অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট ছাড়াই যেখানে কোনো প্রাণী বা কোনো জীব তার বংশ বিস্তার ঘটাচ্ছে তাকে আমরা বলবো অযৌন জনন। এবার অযৌন জনন কাদের কাদের মধ্যে দেখা যায় সেটা আমরা দেখে নেব। অযৌন জনন আমরা দেখতে পাই অ্যামিবার মধ্যে, দুই নম্বর হচ্ছে উদ্ভিদদের মধ্যে আমরা অযৌন জনন দেখতে পাই মূলত, ঠিক আছে।
এই দুটো উদাহরণ মনে রাখলেই হবে, বেশি উদাহরণের তো দরকার হয় না, দুটো করে উদাহরণ মনে রাখবে। যদি সংজ্ঞা চায় যে যৌন জনন অযৌন জনন কাকে বলে উদাহরণ সহ লেখো, তাহলে যে সংজ্ঞাটা আমি বললাম সেরকম সংজ্ঞা বলবে। বইয়ের মধ্যে অনেক ভালো করে সংজ্ঞা ডিটেলসে দেওয়া রয়েছে, সেখান থেকে ভালো করে সংজ্ঞাটা দেখবে, সাথে দুটো করে উদাহরণ কিন্তু অবশ্যই দেখে যাবে। এবার এই অযৌন জনন উদ্ভিদের মধ্যে যে দেখা যায়, উদ্ভিদের মধ্যে যে জননটা দেখা যায় সেটাকে আমরা কি বলবো, সেটাতে আসি। তাহলে এটা মুছে দিলাম, এটা নিশ্চয়ই খাতায় ঢোকা হয়ে গেছে, এটা আমি মুছে দিচ্ছি। উদ্ভিদের মধ্যে মূলত আমরা অঙ্গজ জনন লক্ষ্য করতে পারি। অঙ্গজ জনন পরবর্তী প্রশ্ন হচ্ছে অঙ্গজ জনন কি? অঙ্গজ জনন হচ্ছে উদ্ভিদের মূলত উদ্ভিদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে আলাদা আলাদা, যেমন মূল, কাণ্ড, পাতা, ঠিক আছে, এই সমস্ত অঙ্গগুলি থেকে যখন তাদের বংশবিস্তার ঘটে তখন তাকে আমরা বলবো অঙ্গজ জনন। এবার এই অঙ্গজ জনন কিন্তু দুটো ভাগে বিভক্ত, সে দুটো ভাগ কি কি সেটা জেনে নিই। একটাকে আমরা বলবো প্রাকৃতিক অঙ্গজ জনন, আরেকটাকে আমরা বলবো কৃত্রিম অঙ্গজ জনন। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জননটা কি? প্রাকৃতিক অঙ্গজ জননের সংজ্ঞা কি? পরীক্ষাতে অবশ্যই আসার চান্স আছে, কারণ এই অঙ্গজ জননের চ্যাপ্টারটা না অনেকটা ইম্পর্টেন্ট আর বোঝারও আছে। তাহলে প্রাকৃতিক অঙ্গজ জনন হচ্ছে, আমি যেটা একটু আগে বললাম, উদ্ভিদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থাকে, যেমন পাতা, কাণ্ড, মূল, ঠিক আছে, এই সমস্ত অঙ্গ থেকে যখন মানে সরাসরি একটা অপত্য সৃষ্টি হচ্ছে বা তারা বংশবিস্তার করছে, তখন আমরা সেই প্রক্রিয়াটাকে বলবো কি? প্রাকৃতিক অঙ্গজ জনন। সেই প্রক্রিয়াকে আমরা প্রাকৃতিক অঙ্গজ জনন বলবো, কারণ এটা সরাসরি উদ্ভিদের একটা অংশ থেকে কিন্তু প্রাকৃতিক উপায় হচ্ছে। তাহলে এর মধ্যে মূলত কোন কোন অঙ্গাণুগুলো আসছে? প্রাকৃতিকের মধ্যে এক আসছে হচ্ছে মূল, উদ্ভিদের, অবশ্যই উদ্ভিদের, বি কাণ্ড, সি পাতা। এবার পরে মনের মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে যে এখানে মূল, কাণ্ড, পাতা তো লিখলাম, কিন্তু মূল, কাণ্ড, পাতা থেকে জননটা অ্যাকচুয়ালি হচ্ছে কি করে, মানে প্রক্রিয়াটা কি, সেটা একটু খুলে বোঝান। তাহলে মূলে আসি প্রথমে। মূল থেকে কি করে হচ্ছে? ধরো এটা ধরো একটা আলু গাছ, ঠিক আছে, আমি রাঙা আলু ধরছি, একটা রাঙা আলু গাছ। এই রাঙা আলুর মাটির নিচে আলুটা হচ্ছে, আমরা সবাই জানি মাটির নিচে আলু হয়, আলু কিন্তু গাছে হয় না, এটা কিন্তু মাথায় রেখো, অনেকেই জানে না সেটা, কিন্তু বলে রাখলাম আমি তোমাদের বোঝার ক্ষেত্রে যে মাটির নিচে আলু হচ্ছে, আলুটা কিন্তু মূলের মধ্যে পড়ছে। তাহলে এই আলুতে আমরা দেখতে পাবো, আলু যদি মানে অনেকদিন পরে তোলা হয় বা আলু যদি অনেকদিন বাড়িতে রেখে দেওয়া হয়, দেখতে পাবে কিন্তু আলুর গায়ের থেকে মানে সবুজ সবুজ গাছের মতন বেরোচ্ছে বা শিকড়ের মতন দেখা যাচ্ছে। এটা কিন্তু সবাই লক্ষ্য করেছো, কি অনেক সময় লক্ষ্য করেছো আমি জানি। তাহলে এরকম আলুর গায়ে আমরা এরকম মূল বেরোতে দেখতে পাই তো। তাহলে এই আলুটাকে নিয়েই যদি আমি আবার মাটিতে পুঁতে দিই, ভালো করে সার দিই, জল দিই, ঠিক আছে, ভালো করে পরিচর্যা করি, তাহলে কিন্তু এখান থেকে আবার নতুন একটা গাছ তৈরি হবে। তাহলে এটাই হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন, অর্থাৎ গাছের একটা অঙ্গ থেকে নতুন একটা অপত্য মানে
গাছ উদ্ভিদের সৃষ্টি হচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো মূল দ্বারা যে অঙ্গজননটা হচ্ছে। ঠিক আছে, এখানে আমরা উদাহরণ রাঙা আলু দিতেই পারি। এবার কাণ্ডতে আসবো। কাণ্ড থেকে কি করে অঙ্গজনন ঘটছে? কাণ্ড অনেকটা সেমই, যে আলুই ধরো, আলু বলো বা বিট বলো, ঠিক আছে, বা গাজর বলো, এই সমস্ত যে শীতকালের ম্যাক্সিমাম শীতকালেরই ফল, যত শীতকালের ফল থাকে মানে সবজি থাকে, সেই সমস্ত সবজি কিন্তু মানে কাণ্ডের এই অংশটা থেকে কিন্তু তৈরি হওয়া শুরু হয়, মানে কাণ্ডের শেষ প্রান্ত বা মূলের ওপরের অংশ থেকে কিন্তু তৈরি হওয়া শুরু হয়। ঠিক আছে, তো তাদেরও আমরা ঠিক একই রকম মূলের গ্রোথ দেখতে পাই, তাদের গায়ে একই রকম মূলের গ্রোথ দেখতে পাই। তাহলে সেই সবজিটাকে যদি আমরা মাটিতে সেই একই রকম ভাবে মাটিতে বলো বা টবে বলো যদি আবার লাগিয়ে দিই, তাহলে সেখান থেকে আবার নতুন গাছ জন্মাবে। তাহলে এটা কাণ্ড থেকে গেল। কাণ্ড থেকেও একই উদাহরণ দিতে পারো, আলু দিতে পারো, গাজর দিতে পারো, বিট দিতে পারো, শালগম দিতে পারো। ঠিক আছে, এবার সব থেকে ইন্টারেস্টিং একটা পার্ট, এবার একটা ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে পাতা। পাতা থেকে শুনে অকওয়ার্ড লাগছে না? যে আগে তো কোনোদিনও শুনিনি যে পাতা থেকে কোনোদিনও অঙ্গজনন হয়েছে বা কিছু, বা পাতা থেকে একটা গাছ জন্মাতে পারে, মানে কোনোদিনও তো চোখের সামনে সেরকম একটা দেখিনি। এবার একটা গাছের উদাহরণ দিচ্ছি, যে গাছটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষাতে আসবেই, মানে ধরে রাখো 100% চান্স আছে এটা আসার। সেটা হচ্ছে পাথরকুচি পাতা। পাথরকুচি পাতা বা পাথরকুচি গাছ নাম অনেকে শুনেছো, আবার অনেকে শোনোনি, মানে এখন সচরাচর সব জায়গায় দেখতে পাওয়া যায় না, মানে খুবই রেয়ার গাছটা। তো সেই গাছে যদি দেখো তাহলে দেখবে, ধরো আমি পাতাটা আঁকছি, এটা ধরো পাথরকুচি পাতা। ঠিক আছে, নামটা লিখে দিই, পাথরকুচি। ঠিক আছে, এটা পাথরকুচি পাতা। পাথরকুচি পাতার এই যে কিনারাগুলো দেখতে পাচ্ছি, এই কিনারা, ঠিক আছে, এই কিনারাগুলোতে এইভাবে ছোট ছোট পাতার গ্রোথ কিন্তু দেখা যায়। এরকম ছোট ছোট পাতার গ্রোথ দেখা যায়, মানে পাতার ধারে ছোট ছোট পাতার গ্রোথ আমরা দেখতে পাই। এবার এই যে পাতার যে ছোট ছোট পাতার যে গ্রোথ থাকে, সেই পাতার আবার তলায় অর্থাৎ নিম্নভাগে আবার অস্থানিক মূল আমরা লক্ষ্য করতে পারি। অস্থানিক মূল, ঠিক আছে, এই শব্দগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যদি সংজ্ঞা আসে তাহলে কিন্তু এই ওয়ার্ডগুলো ইউজ করতে হবে। তাহলে পাতার তলায় আমরা অস্থানিক মূল দেখতে পাচ্ছি। ঠিক আছে, পাথরকুচি পাতার ধারে আমরা এরকম অস্থানিক মূল দেখতে পাচ্ছি। এবার একটা নির্দিষ্ট সময় পর যখন পাতার বৃদ্ধি সম্পূর্ণ হচ্ছে, তখন এই অস্থানিক মূল সহ যে পাতাটা রয়েছে, সেই পাতাটা কি করে, এই যে অস্থানিক মূল সহ যে পাতাটা রয়েছে, এই পাতাটা তখন ঝরে যায়, ঝরে গিয়ে মাটিতে পড়ে। মাটিতে পড়লে যেহেতু এখানে অস্থানিক মূল উপস্থিত রয়েছে, তাহলে সেখান থেকে যদি সেরকম উপযুক্ত পরিবেশ পায়, উপযুক্ত জল পায়, মিনারেলস পায় মাটি থেকে, তাহলে তার বৃদ্ধি অনিবার্য। মানে এই পাতাটা যখন মাটিতে পড়ছে, মূল থাকার কারণে কিন্তু তার বৃদ্ধি হচ্ছে এবং তার থেকে আবার একটা নতুন পাথরকুচি গাছ তৈরি হচ্ছে। এটা একটা খুব ইন্টারেস্টিং টপিক, বোঝালাম না? তো এটা গেল প্রকৃত অঙ্গজননে যে পাতার ভূমিকা, সেই পাতার একটা উদাহরণ। এখানে পাথরকুচিটাই লিখবে। ঠিক আছে, এটা কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো বা 1 নম্বরের প্রশ্নতে কিন্তু আসতেই পারে, মানে আসতে পারে কি, এটা ধরে রাখো যে 100% আসবে। ঠিক আছে, তো এটা আমাদের গেল প্রাকৃতিক অঙ্গজননের যে ভাগগুলো রয়েছে, সেই ভাগগুলো।
কৃত্রিম জননটা দেখব, মানে কৃত্রিম অঙ্গ জননের মধ্যে আমরা কিভাবে একটা উদ্ভিদকে বংশবিস্তার করাতে পারছি বা একটা উদ্ভিদ কিভাবে বংশবিস্তার করছে সেইটা দেখব। তাহলে এবার কৃত্রিম অঙ্গ জননের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি? কৃত্রিম অঙ্গ জনন 3 রকমের প্রক্রিয়া অবলম্বন করা হয়। এবার সেই 3 রকমের প্রক্রিয়া কি কি সেটার নামগুলো আগে বলে দিই। এক হচ্ছে কাটিং, ঠিক আছে, 1 নম্বর হচ্ছে কাটিং প্রক্রিয়া। 2 নম্বর হচ্ছে গ্রাফটিং, গেল গ্রাফটিং। আর 3 নম্বর হচ্ছে মাইক্রো প্রপাগেশন। মাইক্রো প্রপাগেশন। ঠিক আছে, তাহলে প্রাকৃতিকে আমরা দেখেছিলাম মূল কাণ্ড এবং পাতা, আর কৃত্রিমে আমরা দেখতে পাচ্ছি কাটিং, গ্রাফটিং আর মাইক্রো প্রপাগেশন। এবার এগুলোর সংজ্ঞায় আমি ডিটেলসে যাব না, বইয়ের মধ্যে খুব ভালো করে কিন্তু দেওয়া রয়েছে, শুধু বেসিক। এবার কাটিং, গ্রাফটিং এবং মাইক্রো প্রপাগেশনটা কি, এর সংজ্ঞা কি বা কি করে হচ্ছে, একদম ডিটেলসে গভীরে যাব না, কিন্তু মানে অ্যাকচুয়ালি জিনিসটা কি সেটা একটা বেসিকটা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রথমে আসছি কাটিংয়ে। তাহলে কাটিং এর ক্ষেত্রে আগে উদ্ভিদটা এঁকে নিই, তারপরে দেখাচ্ছি। এটা আমি একটা উদ্ভিদ এঁকে নিয়েছি। ঠিক আছে, এবার কাটিং এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমি গাছের থেকে একটা ডাল কেটে নিচ্ছি, মানে এই ডালটা আমি কেটে নিয়েছি। ঠিক আছে, ডালের এই অংশটা আমি কেটে নিয়েছি। কাটার পরে এই অংশটাকে আমি মাটিতে সরাসরি পুঁতে দেবো। ঠিক আছে, কিচ্ছু করা লাগবে না। কাটিং এর ক্ষেত্রে হচ্ছে গাছের থেকে ডাল কেটে সেটাকে সরাসরি মাটিতে পুঁতে দেওয়া হয়, অর্থাৎ পুঁতে দেওয়ার ফলে যখন সেটা নিজের ব্যবহারযোগ্য বা নিজের আর কি বৃদ্ধির জন্য উপযুক্ত যখন আবহাওয়া পায় বা জল পায়, মিনারেলস পায়, তখন তার থেকে এমনি মূল বেরোতে শুরু করে। ঠিক আছে, তার গ্রোথ হতে শুরু করে। তো এখানে এই ডালটা কেটে আমি এখানে মাটিতে পুঁতে দিয়েছি। এটা থেকে আস্তে আস্তে গাছ বেরোবে, এর মূল তৈরি হবে। এটা হচ্ছে কাটিং। ঠিক আছে, কাটিং। এবার আসবো গ্রাফটিং এ। কাটিং গেছে, গ্রাফটিং কিন্তু অনেকটা একই, কিন্তু একটু আলাদা। ঠিক আছে, এই ছবিটা নিশ্চয় সবার দেখা হয়ে গেছে, মুছে দিচ্ছি। গ্রাফটিং এর ক্ষেত্রে আরেকটা উদ্ভিদ এঁকে নিই। গ্রাফটিং এর ক্ষেত্রে হয় কি, গ্রাফটিং এর ক্ষেত্রে এই নিজের গাছ থেকে কিন্তু কেটে মাটিতে বসিয়ে হয় না, হয় কি অন্য আরেকটা আমি বাইরে থেকে যে কোনো একটা গাছের ডাল কেটে নিয়ে আসছি। ঠিক আছে, সেই ডালটাকে আমি এখান থেকে কিছুটা কেটে এখানটাতে আমি সেই গাছের ডালটাকে বসাবো। এটা কিন্তু দুটো আলাদা আলাদা গাছের ডাল। ঠিক আছে, গুলিয়ে ফেলবে না, করে এই জায়গাটাতে ভালো করে কোনো প্লাস্টিক হোক বা কাপড় হোক ভালো করে পেঁচিয়ে দেওয়া হয়। ঠিক আছে, একটু মাটি নিয়ে বা সার নিয়ে ভালো করে পেঁচিয়ে দেওয়া হয়, যাতে কিছু সময় পরে দেখা যায় এই গাছটার ডাল আর এই নিচের গাছটা যেটা আসল গাছ, সেই গাছের ডাল কিন্তু জুড়ে যায় একে অপরের সাথে। এর ফলে একটা নতুন প্রজাতি বা নতুন মিশ্র
প্রকৃতির গাছ কিন্তু তৈরি করা যায়। এটা হচ্ছে গ্রাফটিং। গ্রাফটিং কিন্তু আরেকভাবেও করা যায়, সেটা হচ্ছে সরাসরি গাছের কাণ্ডকে কেটে অন্য একটা গাছের যে উপরের কাণ্ড থাকে তার সাথে কিন্তু জুড়ে দেওয়া হয়। এই যে এই অংশটা, ঠিক আছে, এই অংশটা কিন্তু জুড়ে দেওয়া হয়, ফলে একটা নতুন গাছ তৈরি হচ্ছে। এইভাবে কিন্তু আমরা গ্রাফটিং করতে পারি। গ্রাফটিং বলো বা কাটিং বলো, এগুলো কিন্তু মূলত বিভিন্ন ফলের গাছ, ঠিক আছে, ফুলের গাছ, এগুলোতে বেশি দেখা যায় গ্রাফটিং কাটিং। এগুলো যেরকম লেবু গাছে দেখা যায়, তারপরে জবা গাছে আমরা দেখতে পাই, বিভিন্ন রকমের ফুল ফলের গাছে গ্রাফটিং কাটিং এ সমস্ত দেখা যাবে। তো গাছের উদাহরণ যদি আসে এগুলো দিয়ে দিতে পারো। এবার আসবো সব থেকে মেইন যেটা, সেটা হচ্ছে মাইক্রো প্রপাগেশন। এবার মাইক্রো প্রপাগেশনটা কি করে হচ্ছে বা জিনিসটা কি সেটাই আসি। মাইক্রো প্রপাগেশনে আমরা দেখতে পাই মাইক্রো, মাইক্রো কথার অর্থ কি? ক্ষুদ্র। অর্থাৎ কোনো গাছের মূলযুক্ত একটা ক্ষুদ্র অংশ নিয়ে সেটাকে আমরা গ্রো করাচ্ছি, ঠিক আছে, সেই গাছটাকে আমরা বংশ বিস্তার করাচ্ছি একটা ক্ষুদ্র ছোটভাবে, ঠিক আছে। তাহলে সেটা আমরা মানে কি করে করছি সেই প্রক্রিয়াটা আমি দেখাই। আমরা একটা খালি টেস্ট টিউব নিই, ঠিক আছে, একটা খালি টেস্ট টিউব নিয়েছি। টেস্ট টিউবের মধ্যে এখানে বালি বা মাটি যাই হোক না কেন, যার মধ্যে সেই উদ্ভিদটা বৃদ্ধি করতে পারবে সেরকম একটা বস্তু আমরা নিই, ঠিক আছে। তার মধ্যে যে উদ্ভিদটাকে আমরা ক্ষুদ্র করে গ্রো করাতে চাই বা ক্ষুদ্র করে বৃদ্ধি করতে চাই, সেই উদ্ভিদের একটা ছোট অংশ, অবশ্যই তাদের মূল থাকতে হবে, সেই ছোট অংশটাকে নিয়ে আমরা এর মধ্যে প্ল্যান্ট করছি, ঠিক আছে। এই যে লাল অংশটা, এটা আমি সেই ছোট ক্ষুদ্র উদ্ভিদটা ধরছি, যেটাকে আমরা এর মধ্যে বসিয়েছি, ঠিক আছে। আর তারপরে আমরা কি করি, যাতে বাইরের এনভায়রনমেন্টের সাথে ভেতরের আবহাওয়ার, এর মধ্যে যে আবহাওয়াটা রয়েছে তার যাতে কোনো রকম কোনো যোগাযোগ না থাকে, তার জন্য আমরা কি করি না, আমরা এই মুখটাকে একটা তুলো দিয়ে বা তুলোর একটা অংশ দিয়ে বন্ধ করে দিই, ঠিক আছে। এটা একটা তুলো দিয়ে বন্ধ করে দিয়েছি। এটা হচ্ছে তুলো, এটা হচ্ছে কাচের কিন্তু, ঠিক আছে। আর এটা হচ্ছে সেই উদ্ভিদটা যেটার আমরা গ্রোথ করাতে চাই। তাহলে এই পুরো প্রক্রিয়াটা নিশ্চয়ই বোঝা গেছে যে মাইক্রো প্রপাগেশন কি, কাটিং, গ্রাফটিং এবং মাইক্রো প্রপাগেশন। এবার এই যে পুরো টপিকটা বোঝালাম, এই টপিকটার মধ্যে থেকে কি কি প্রশ্ন আসতে পারে, কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে জনন কাকে বলে, জনন কয় প্রকার, ঠিক আছে, একটা যৌন জনন, একটা অযৌন জনন, যৌন জননের সংজ্ঞা উদাহরণ সহ, অযৌন জননের সংজ্ঞা উদাহরণ সহ আসতেই পারে, 2 নম্বরে দিয়ে দিতে পারে। আর হচ্ছে অঙ্গজনন। অঙ্গজনন কার মধ্যে দেখা যায়? উদ্ভিদের মধ্যে দেখা যায়। এবার অঙ্গজননের কি কি ভাগ রয়েছে, একটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজনন, একটা হচ্ছে কৃত্রিম অঙ্গজনন। এবার প্রাকৃতিক অঙ্গজনন কিভাবে হচ্ছে, কটা ভাগ রয়েছে, এই 3টে ভাগ যেটা দেখিয়েছি উদাহরণ সহ ডায়াগ্রাম যদি দিতে পারো দেবে, না হলে দরকার নেই, সেইভাবে বর্ণনা করবে। আর তারপরে কৃত্রিম অঙ্গজননে যে 3টে ভাগ দেখিয়েছি, কাটিং, গ্রাফটিং এবং মাইক্রো প্রপাগেশন, এটার সংজ্ঞা তো দেবে, উদাহরণও দেবে, সাথে যে ছবিগুলো আমি দেখিয়েছি, যে 3টে ছবি এঁকে দেখিয়েছি, 3টে ডায়াগ্রামও দিয়ে দেবে, তাহলে কি মার্কস ভালো পাবে। এগুলো মূলত 5 বা 10 মার্কসে পার্ট মার্কিং হিসেবে দিতে পারে, ঠিক আছে। তো এই টপিকটা বোঝা গেছে। এরপরে আমরা আসবো পরাগ মিলন বা পরাগ যোগের যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলোতে। আগে বোর্ড পরিষ্কার করে নিন। এবার আমরা আসবো পরাগ যোগ বা পরাগ মিলন, ঠিক আছে। তাই লিখে নি, পরাগ যোগ বা পরাগ মিলন। তাহলে পরাগ যোগ বা পরাগ মিলন উদ্ভিদে দেখতে পাই, ফুলের মধ্যে দেখতে পাই, যেটা ফল তৈরি করতে সাহায্য করে, ঠিক আছে। এবার পরাগ যোগ কিন্তু 2 প্রকার,
সেই দুই প্রকার কি কি সেটাই আসি। একটাকে আমরা কি বলবো? একটাকে আমরা বলবো স্বপরাগ যোগ, আরেকটাকে বলবো ইতর পরাগ যোগ। এবার স্বপরাগ যোগ আর ইতর পরাগ যোগ কাকে বলে? স্বপরাগ যোগ বলতে আমরা বুঝি যেখানে একটা ফুলের মধ্যে নিজের মধ্যে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট বর্তমান থাকে, অন্য কোনো ফুলের সাহায্য নিতে হয় না, নিজের মধ্যে থাকা পুংগ্যামেট স্ত্রী গ্যামেটের মধ্যে পরাগযোগে এখানে ফল উৎপাদন হয়, তাকে আমরা বলবো স্বপরাগযোগ। ঠিক আছে। আর ইতর পরাগযোগ আমরা বলবো যেখানে দুটি আলাদা আলাদা গাছের ফুলের মিলন ঘটাতে হয়, অর্থাৎ একটা গাছে ধরো স্ত্রী রয়েছে আর একটা গাছ পুরুষ রয়েছে, তো সেখান থেকে পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের পরাগ মিলন ঘটানোর ফলেই কিন্তু এই পরাগযোগটা হবে। এটা হচ্ছে স্বপরাগযোগ আর ইতর পরাগযোগের সংজ্ঞা, সেটা বলে দিলাম। এবার স্বপরাগযোগ তো কি করে হচ্ছে আমরা জানলাম, ঠিক আছে। এবার ইতর পরাগযোগ কি করে ঘটছে বা ইতর পরাগযোগ ঘটতে কারা কারা সাহায্য করছে সেটা দেখবো। কারণ ইতর পরাগযোগ কিন্তু গাছ এক জায়গা থেকে অন্য জায়গায় নিজে নিজে চলে তো ঘটাতে পারে না, সেটা কোনোভাবেই মানে পসিবল না, কারণ আমরা কোনো গাছকে হেঁটে যেতে দেখিনি। তাই ইতর পরাগযোগ নিশ্চয়ই কেউ না কেউ ঘটাচ্ছে, কেউ না কেউ সাহায্য করছে সেটাতে। তো কারা কারা সাহায্য করছে? ইতর পরাগযোগ ঘটাতে প্রথম মানে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা হচ্ছে প্রাণীদের। ঠিক আছে, প্রথম ভূমিকা হচ্ছে প্রাণীদের। এবার জিজ্ঞাসা করতে পারে যে প্রাণীরা কি করে সাহায্য করছে ইতর পরাগযোগে? প্রাণীরা সাহায্য করছে মূলত পাখি দেখেছো, পাখি গাছের ফল খায় বা এক ফুল থেকে অন্য ফুলে যাচ্ছে, যেমন হামিং বার্ডের নাম শুনেছো, পৃথিবীর সব থেকে ছোট বার্ড হচ্ছে হামিং বার্ড, একদম ছোট এইটুকু। তো সেই পাখিও যখন মানে গাছের এক গাছ থেকে অন্য গাছের মধু খাচ্ছে, তখন তার ডানায় বলো ঠোঁটে বলো বা যে কোনো জায়গায় পরাগ লেগে থাকছে, ফলে সে যখন এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসছে তখন সেইভাবে পরাগ মিলনটা ঘটছে। এটা গেল পাখির ক্ষেত্রে। এবার মৌমাছি, প্রজাপতি, এ ধরনের বিভিন্ন কীটপতঙ্গ রয়েছে যারা উড়ে উড়ে মধু সংগ্রহ করে বা মধু খাচ্ছে, তো সেখান থেকে তাদের গায়ে লেগে থাকছে পরাগ, সেখান থেকে পরাগ মিলন ঘটছে। এইভাবে প্রাণীরা কিন্তু পরাগ মিলনে সাহায্য করছে। 2 নম্বর হচ্ছে বায়ু। বায়ু কি করে সাহায্য করছে? বায়ু, যে সমস্ত হালকা ফুল রয়েছে বা পরাগ অনেক জোরে যখন বায়ু বয়ে যায় তখন কিন্তু পরাগগুলো বায়ুর সাথে সাথে বইতে থাকে। ঠিক আছে, এইভাবে কিন্তু পরাগ মিলন হতেই পারে। 3 নম্বর ভূমিকা হচ্ছে জল। জল কি করে সাহায্য করছে? জল সাহায্য করছে জলের মধ্যে যে সমস্ত ফুলগুলো ফুটছে, যেমন পদ্ম ফুল আছে, তারপরে কচুরিপানা আছে, টোপা পানা আছে, এই সমস্ত যে ফুলগুলো মূলত জলের মধ্যে ফোটে। ঠিক আছে, সেই সমস্ত ফুলের পরাগ কিন্তু জল দ্বারা বাহিত হয়ে এক ফুল থেকে অন্য ফুলে আসতেই পারে। ঠিক আছে, এইভাবে ইতর পরাগযোগ ঘটছে। স্বপরাগযোগের বলে দিয়েছি, ইতর পরাগযোগের বলে দিয়েছি। তাহলে এই জায়গাটা পরিষ্কার। কোনো যদি ডাউট থাকে, ডাউট কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জিজ্ঞাসা করবে। আর এই প্রশ্ন যদি আসে যে পরাগ মিলন কাকে বলে, পরাগ মিলন কত প্রকারের এবং কি কি উদাহরণ সহ বর্ণনা করো, তাহলে এরকম ছক করেও করতে পারো বা এমনি এক একটা পয়েন্ট ধরে লিখে সংজ্ঞা উদাহরণ একসাথে করবে। ঠিক আছে, এবার আমরা আসব নিষেকে। নিষেক কিভাবে ঘটছে বা নিষেকের যে ছকটা সেটা পড়িয়ে আমি বুঝিয়ে দেবো যে নিষেকটা কিভাবে ঘটছে। ঠিক আছে, নিষেক। তাহলে নিষেকের প্রথম ধাপই হলো
নিষেকের প্রথম ধাপেই আমরা দেখতে পাই যখন কোনো পুরুষ বা স্ত্রী ফুলের পরাগরেণু যখন সেই ফুল থেকে অন্য ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ছে, তো সেটা হচ্ছে শুরু হচ্ছে, ঠিক আছে। নিষেকের শুরুর ধাপই হচ্ছে সেটা, যে পরাগের স্থানান্তর ঘটছে এক স্থান থেকে অন্য স্থানে, বা এক ফুল থেকে অন্য ফুলে যখন পরাগ গিয়ে স্থানান্তর করছে, সেটা হচ্ছে নিষেকের প্রথম আর কি পর্যায়। পরাগরেণু, সেটা পরাগরেণুটা এক ফুল থেকে অন্য ফুলের গর্ভমুণ্ডে কিন্তু স্থানান্তর হচ্ছে। তাহলে আমি এখানে লিখতে পারি যে গর্ভমুণ্ডে স্থানান্তর। তারপরে গর্ভমুণ্ডে যখন স্থানান্তর ঘটছে, তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, গর্ভমুণ্ডে স্থানান্তর হওয়ার পরে কি হয়, গ্যামেট উৎপাদন হয়, অর্থাৎ পুংগ্যামেট বা স্ত্রী গ্যামেট, যে কোনো একটা গ্যামেট উৎপাদন হয়। পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তর হচ্ছে, তারপরে গ্যামেট উৎপাদন হচ্ছে। গ্যামেট উৎপাদন হওয়ার পরে কি হচ্ছে, এবার আমি যেটা বললাম এই মাত্র, যে গ্যামেটটা পুরুষ হবে না স্ত্রী হবে সেটা দেখা যাবে। তাহলে পুং বা স্ত্রী গ্যামেট, ঠিক আছে, পুং বা স্ত্রী গ্যামেট উৎপাদন হবে। সেখান থেকে একটা জাইগোট সৃষ্টি হবে। সেখান থেকে জাইগোট সৃষ্টি হবে। জাইগোট থেকে সৃষ্টি হবে একটা ভ্রূণের। জাইগোটের পরে ভ্রূণ সৃষ্টি হবে। তারপরে ভ্রূণের পর সৃষ্টি হবে, ভ্রূণ থেকে তৈরি হবে ফল, ঠিক আছে, ভ্রূণ থেকে তৈরি হবে ফল, ফল থেকে তৈরি হবে বীজ, ফল থেকে আমরা বীজ পাবো। এবার বীজের আবার অঙ্কুরোদ্গম হবে, বীজের আবার অঙ্কুরোদ্গম হবে, তারপরে সেখান থেকে আবার একটা নতুন শিশু উদ্ভিদের জন্ম হবে। এবার আমরা আসব বৃদ্ধি এবং বিকাশে, অর্থাৎ মানবদেহের বৃদ্ধি বিকাশ কি করে ঘটছে সেটা সম্পর্কে একটা ছোট্ট ধারণা নিয়ে রাখি। বৃদ্ধি বিকাশ, মানবদেহের বৃদ্ধি বিকাশ কিন্তু আমরা কয়েকটা পর্যায়ে ভাগ করে থাকি। এবার বলতেই পারো যে বৃদ্ধি বিকাশের আবার ভাগ রয়েছে। হ্যাঁ, কারণ একটা শিশু জন্মানোর সঙ্গে সঙ্গে কিন্তু সে বড় হয়ে যায় না, তার মধ্যে অনেকগুলো ভাগ থাকে, অর্থাৎ বয়সের পার্থক্য থাকে। আস্তে আস্তে তার নলেজ বাড়তে থাকে, আস্তে আস্তে তার মধ্যে ম্যাচুরিটি আসতে থাকে। তো সেই ভাগগুলো আমরা মূলত 3 ভাগে ভাগ করেছি, ঠিক আছে। সেই ভাগগুলো কি কি? এক হচ্ছে সদ্যজাত, দুই হচ্ছে শৈশব বা কিশোর বলতে পারি, মানে কিশোর অবস্থা, 3 হচ্ছে বার্ধক্য। এবার কোন বয়স থেকে কোন বয়সকে আমরা সদ্যজাততে ফেলবো, না শৈশবে ফেলবো, না বার্ধক্যতে ফেলবো, সেটাই আসি। শৈশব না, সদ্যজাত। সদ্যজাত হচ্ছে একটা শিশু যখন মাতৃগর্ভ থেকে ভূপৃষ্ঠে অবস্থান করে বা সবে জন্মগ্রহণ করে, সেই সময়টা থেকে কয়েক বছর অবধি সময়কে আমরা সদ্যজাত সময়কাল ধরবো, অর্থাৎ 0 থেকে 2 বছর অবধি আমরা সেটাকে সদ্যজাত বলবো, ঠিক আছে। এই সময়টাকে কিন্তু আমরা সদ্যজাত বলছি। এবার শৈশব বা কিশোর অবস্থা, অর্থাৎ এখন আমরা যেই
অবস্থাতে রয়েছি সেটা হচ্ছে শৈশব বা কিশোর অবস্থা। মানে 3 বা 4 থেকে 20 বছর অবধি সময়কে আমরা বলবো শৈশব বা কিশোর, ঠিক আছে। এই সময় কি কি হয়? এই সময় আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো রয়েছে, অর্থাৎ একটা মেয়ের মধ্যে যে বৈশিষ্ট্য থাকে, একটা ছেলের মধ্যে যে বৈশিষ্ট্য থাকে, সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু প্রকাশ পেতে থাকে, অর্থাৎ বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো আছে। মানে ছেলেদের ক্ষেত্রে যেটা আমি আগের চ্যাপ্টারে পড়িয়েছিলাম যে পেশিবহুল দেহ তৈরি হতে থাকে, গলার ভয়েস ভারী হতে থাকে, তারপরে বিভিন্ন চারিত্রিক লক্ষণ মানে লক্ষ্য করা যায়, ঠিক আছে, এগুলো। তারপরে এই সময় মানুষ অনেক এনার্জেটিক থাকে, অনেক বেশি এনার্জেটিক থাকে, তার মধ্যে কাজ করার ক্ষমতা অনেক বেশি থাকে, নতুন নতুন জিনিস জানার আগ্রহ বেশি থাকে, অর্থাৎ বাইরে যা হচ্ছে না হচ্ছে নতুন নতুন জিনিসটা জানতে ইচ্ছা করছে, যে এই জিনিসটা কি করে হচ্ছে, ওই জিনিসটা কি করে হচ্ছে, ঠিক আছে। সে পড়াশোনার মধ্যে থাকছে পুরো। তো এইভাবে একটা ছোট বাচ্চা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে উঠছে। মানে যেই টিনেজার যে সময়টা বলছি, মূলত 13 থেকে 19 পর্যন্ত যে সময়টা রয়েছে টিন এজ, ওই টাইমের বাচ্চাদের কিন্তু একটা গ্রোথের সব থেকে বড় সময়। তাদের মধ্যে যেহেতু অনেক রকমের জানার আগ্রহ থাকে, তাদের মধ্যে অনেক এনার্জেটিক ব্যাপার থাকে, তাই জন্য কিন্তু এই সময়টাতেই মূলত একটা প্রেম প্রেম ভাব আসে তাদের মধ্যে, ঠিক আছে। নতুন পার্টনার এর সঙ্গে আলাপ করা বা তাদের সাথে কথা বলা, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মূলত টিন এজ সময়টাতেই আসে। অর্থাৎ তোমরা অনেকে রয়েছে যাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে, লজ্জা পাওয়ার কিচ্ছু নেই, ঠিক আছে। তো সেখান থেকে আমি বলি যে এই টাইমটা কিন্তু একটা খুবই ভাইটাল পিরিয়ড, ঠিক আছে। যদি সঠিকভাবে এই সময়টাকে কাজে লাগাতে পারো তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে, ঠিক আছে। মানে পড়াশোনাটা এতটাই গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো সময় প্রেশার নিয়ে পড়াশোনা কিন্তু না, সবসময় ফ্রি মাইন্ডে পড়াশোনা করবে। এই টাইমটা এতটাই ভাইটাল, ঠিক আছে। হয় না স্কুল থেকে অনেক বেশি প্রেশার দিচ্ছে এখনকার, মানে স্কুলের যা সিলেবাস বা স্কুলে যা বই খাতা দিচ্ছে সেটা তো বাচ্চাদের নিজেদের ওজনের থেকেও বেশি একটা এত বড় বোঝকা নিয়ে তারা স্কুলে যাচ্ছে। তো সেই জায়গাটাকে যদি আমরা বাদ রাখি, একটা মজার ছলে পড়ছো, সেটা অনেক ভালো হবে। যত ইজি করে পড়া যায় জিনিসটাকে, যত ইজি ভাবে নেওয়া যায় তত ভালো হবে। তো এটা হচ্ছে শৈশব বা কিশোর সময়, যেটা তোমাদের এখন, সেটা তোমরা এখন ফেস করছো, সেটা হচ্ছে এই সময়টা, ঠিক আছে। তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পারবে, খুব ভালো করে লিখতেও পারবে। এরপরে আসবো বার্ধক্য, মানে যেটা আমরা এখন হয়ে যাচ্ছি, বুড়ি হয়ে যাচ্ছি। তো বার্ধক্য সময়টা হচ্ছে 21 থেকে যতদিন তোমরা বাঁচছো, মানে একটা টাইম পিরিয়ড ধরে রাখা হয়, ধরো 50 বা 60 বছর, ঠিক আছে। তার বেশি মানুষ বাঁচে অবভিয়াসলি, তোমাদের ঠাকুমা দিদিমা এদেরকে তোমরা দেখলে বুঝতে পারবে। তাহলে এটা হচ্ছে 21 থেকে 60 ধরে রাখছি আমি, ঠিক আছে। 50 বা 60 যে কোনো একটা লিখলেই হবে। তো 21 থেকে 60 এই বয়সটা হচ্ছে বার্ধক্যর সময়। কারণ এই যে শৈশব বা কিশোর সময় যে 20 বছর বয়স অব্দি বা 21 বছর বয়স অব্দি, এই টাইমটাতে কিন্তু মানুষের গ্রোথ হচ্ছে, অর্থাৎ তাদের উচ্চতা বাড়ছে, তাদের হাড়ের বৃদ্ধি ঘটছে, ঠিক আছে। যত রকমের জিনিস হচ্ছে, বা মেয়েদের ক্ষেত্রে, স্ত্রীদের ক্ষেত্রে তাদের পিরিয়ডস বা মেনস্ট্রুয়াল সাইকেল তৈরি হচ্ছে, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই 20 বছর বা 21 বছর বয়সের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, বা এই অবধি ঘটছে, এবং তাদের বৃদ্ধি বা হাইট বৃদ্ধি বলো, এই সমস্ত কিন্তু এই 20 অবধি হচ্ছে। তারপরে যখন 21 পার হয়ে যায় তখন কিন্তু এগুলো আর হয় না, ঠিক আছে। উচ্চতা বাড়া বন্ধ হয়ে যায়, গ্রোথ বন্ধ হয়ে যায়, সবকিছু বন্ধ হয়ে যায়, যা হওয়ার 20 অবধি হবে। তারপরে কি হবে, আস্তে আস্তে বার্ধক্যর দিকে আমরা পা ফেলবো, অর্থাৎ এরপরে আমাদের স্কিনের এজিং স্টার্ট হবে, অর্থাৎ বিভিন্ন বলিরেখা দেখা যাবে, মানে রিঙ্কেলস যাকে আমরা বলি সেটা দেখা যাবে। তারপরে হাড়ের যে সমস্ত বোন ডেন্সিটি রয়েছে, মানে গভীরতা, হাড়ের গভীরতা, ঠিক আছে, সেটা কমতে থাকবে, ক্ষয় হতে থাকবে হাড়। তারপরে এই যে হাঁটুতে বলো ব্যথা হওয়া শুরু হবে, যে অনেকের বলতে গেলে সব বাড়িতেই রয়েছে, দাদু দিদিমা, এদের যে হাঁটুতে যে ব্যথা থাকে, বলে না যে হাঁটতে পারছি না, হাঁটুতে ব্যথা রয়েছে, সেটার কারণ হচ্ছে কি, হাঁটুর মানে কি বলবো, ডেন্সিটি কমে যাওয়া, হাড়ের ডেন্সিটি কমে যাওয়া, আর হচ্ছে আর্থারাইটিস, এই সমস্ত রোগ লক্ষণ দেখা দেয়, ঠিক আছে। বিভিন্ন রকমের রোগ লক্ষণ দেখা দেবে এই বার্ধক্য চলাকালীন। তো
এইটা গেল মানুষের বৃদ্ধি বিকাশের 3টে পয়েন্ট। আশা করি প্রশ্ন আসলে লিখে আসতে পারবে। এবার এই পুরো চ্যাপ্টারের পুরো টপিকটা আজকে কভার হয়েছে। যদি এই আগের ভিডিওটা দেখেও আর এই এখনের ভিডিওটা দেখেও যদি কোথাও কোনো সমস্যা বা ডাউটস থাকে কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করো। আগেও বলেছি, এখন আবার বলছি, যথাসম্ভব আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার বা বলে দেওয়ার। যদি কোনো রকম সাজেশনের ভিডিও লাগে আলাদা করে সেটাও তোমরা বলতে পারো, সেটাও বানানো হবে। আপাতত এই র্যাপিড রিভিশন সিরিজটা আশা করি ভালো লেগেছে। যদি নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর সবার সাথে অবশ্যই শেয়ার করো যারা তোমাদের মানে সহধর্মী রয়েছে, মানে যারা একই ক্লাসে পড়ছো বা কিছু, তাদের সাথে অবশ্যই শেয়ার করে ফেলো। আর পরবর্তী চ্যাপ্টার নিয়ে আবার দেখা হচ্ছে কদিন পরে, ততক্ষণের জন্য দেখতে থাকো।